শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা। ফরমাল চার্জ হিসেবে দ্রুতই ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন টিম। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্য ধরে রাখার তাগিদ আলী রিয়াজের। সংস্কারে সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি চায় সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে 2 সিটি কর্পোরেশন, বললেন পরিবেশ উপদেষ্টা। সুভাদ্রা খাল পুনরুদ্ধারে সবার সহায়তা কামনা। এবং অপরিকল্পিত বালু উত্তোলনে ভোলায় মেঘনার ভাঙন, হুমকিতে শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রসিকিউশন জানায় দ্রুতই ফরমাল চার্জ হিসেবে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার। জুলাই আগস্ট গণহত্যায় কেবল শেখ হাসিনার বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছে। প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। রাজধানীর উত্তরায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর মতিঝিল শাপলা চত্বরে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে হবে 12 আগস্ট। দুপুরে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন উত্তরা গণহত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 13 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই আন্দোলনের ঐক্য ধরে রাখার উপর জোর দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদের এলডি হলে সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। আর সাম্যবাদী দলের সভাপতি হারুন চৌধুরী বলেন, দেশের খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে সমাজতন্ত্রের বিকল্প নেই। পাচারকৃত অর্থ শহীদ ও আহত পরিবারকে দেওয়ার দাবিও জানান তিনি। গণতান্ত্রিক বাম ঐক্য সংস্কারের পক্ষে আছে জানিয়ে দলের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। বাংলাদেশের টাকা বহু লুট হয়েছে, সে টাকাগুলো ফিরত এনে যারা পুণ্যত্ব বরণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন শহীদ, তাদের পরিবারকে লালন পালন করো। সেই শহীদের, আহত এবং নিহতদের রক্তে আমরা যে সংস্কার চূড়ান্ত করব সেটা তাদেরই রক্তে লেখা, কিন্তু সেখানে আমরা একটু হতাশা প্রকাশ করছি। ফ্যাসিস্ট শাসকের পলায়ন প্রাথমিক বিজয়কে নিশ্চিত করেছে, কিন্তু আরো বড় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, তা হচ্ছে এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্ধনের মধ্য দিয়ে, সংশোধনের মধ্য দিয়ে অগ্রসর হওয়া, যাতে করে ভবিষ্যতে আমাদেরকে এইরকম পরিস্থিতির মোকাবেলা করতে না হয়। ৭১ গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় 1947, 1971 এবং 2024-এর যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশে রাজনীতি করার পূর্ব শর্ত। এতে আরও বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান দিয়েছে, যা জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে। এনসিপি এ ধরনের কোনো স্লোগান দেয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে 2 সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। খালটি পুনরুদ্ধার একটি বড়
চ্যালেঞ্জ উল্লেখ করে ব্যাপারে এলাকাবাসীর সহায়তা কামনা করেন উপদেষ্টা। অর্থ সাশ্রয়ে সুভাঢ্যা খাল খননের কাজ সেনাবাহিনী করবে বলেও জানান তিনি। খনন করলে হবে তা না, খালের পাড় বাঁধাইয়ের ব্যাপার আছে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে। খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে। জনগণ যেন তারপরে এখন যেভাবে এটাকে নোংরা করা হয়েছে সেটা আমরা না করি, এবং আমরা ওয়ার্ড ভিত্তিক, মহল্লা ভিত্তিক খালটাকে দেখাশোনা করার জন্য জনগণের একটা মনিটরিং মেকানিজম তৈরি করে ফেলি। এটা কাজ শুরু করে দেওয়া যাবে অনতিবিলম্বে, এবং এই কাজটা করবে বাংলাদেশ সেনাবাহিনী। নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে মেঘনার ভাঙনে হুমকির মুখে ভোলা শহর রক্ষা বাঁধ। অসময়ে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় দিশেহারা এলাকাবাসী। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে কাজ শুরু করেছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জসিম রানার প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল থেকে মেদুয়া মাঝির মাছঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে অসময়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। তাতে বিলীন হচ্ছে ফসলি জমি সহ ভিটামাটি। বাড়িঘর নদীতে বিলীন হয়, অন্যত্র চলে যাওয়া সহ অনেকেই আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে কিংবা আত্মীয়ের বাড়িতে। এতে দুশ্চিন্তা ও হতাশায় কাটছে তাদের দিন। অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে পানির স্রোত তীরে এসে আঘাত হানছে। তাই বালু উত্তোলন বন্ধ করা সহ কংক্রিটের ব্লক বাঁধ নির্মাণ করে ভাঙন ঠেকানোর দাবি জানান তারা। বালু তোলার অনিয়মের কারণে এই বেড়িবাঁধের যে জিও ব্যাগ দিছে, জিও ব্যাগ ও বেড়িবাঁধের মাটি বাঁধ এগুলি ভেঙে ডটসে যাচ্ছে। যে নির্দিষ্ট স্থান তাদেরকে দেখানো হয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তিরা সেই স্থান থেকে বালি উত্তোলন না করে নদীর পাড় থেকে বালি উত্তোলন করার কারণে নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে। যে গভীর হয়ে গেছে নদী, আমরা তো থাওয়ানোর কোনো প্রোগ্রাম নেই। এই বালি উত্তোলন যদি বন্ধ না হয় তাহলে ভোলা অচিরেই ভাঙন বৃদ্ধি হবে। এই ব্লকের লগতেন যদি আমাদের যদি এই 2-3 কিলোমিটার যদি বানিয়ে দিত সরকার, ব্লক ফালাইয়া দিত, আমাকে অতি ভালো হইতো। নদী ভাঙনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। নতুন ঠিকাদার নিয়োগ সহ ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বললেন এই কর্মকর্তা। যে কাজটি চলমান আছে এর অতিরিক্ত আরো 200 মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা দলপত্র আহ্বান করেছি। সে দপ্তরটি ওপেন করা হয়েছে, এখন ইভ্যালুয়েশন পর্যায়ে আছে। অতি দ্রুতই আমরা সেটা ইভ্যালুয়েশন শেষ করে নতুন আরেকজন ঠিকাদার নিয়োগ করবো, যেন আরো 200 মিটার দৈর্ঘ্যে কাজটি বাস্তবায়ন করা যায়। দ্বীপ জেলা ভোলার চারপাশে প্রায় 250 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে কংক্রিটের ব্লক বাঁধ হয়েছে মাত্র 33 কিলোমিটার। বুসরাত জাহান, মোহনা সংবাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। এখানে ফেরিতে করে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন রাজধানী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলাচল করে, কিন্তু ঘাটের পন্টুনগুলো সারাক্ষণই অটোরিকশার দখলে থাকে। তাতে যানবাহন ওঠানামায় বিঘ্ন ঘটার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। আবুল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ফেরিঘাটের পন্টুনের ঝুঁকি নিয়ে অবস্থান করে অটোরিকশা। পাটুরিয়া ঘাট থেকে ফেরি দৌলতদিয়া ঘাটে আসলে পাল্লা দিয়ে পন্টুনে ঢুকে পড়ে অটোরিকশা। ফলে ফেরিতে যানবাহন লোড আনলোডে বাড়তি সময় লাগার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। অটোরিকশা চালকরা কোনো নিয়ম কানুন জানেন না। তাদের কারণে ভোগান্তি পোহানোর কথা বললেন বাস ট্রাক চালকরা। অটোওয়ালারা ডান দিয়ে বাম দিয়ে ঢোকায়, আমরা অনেক সময় ঘাটে একটু পারাপারি করে নামার চেষ্টা করি, যার কারণে অনেক দুর্ঘটনা ঘটার। অটো অবৈধ, কিন্তু ড্রাইভার না বিদেশ করে লেন জুতে 1 লাখ টাকা ওটা মনে করেন গাড়ি কিনা, ড্রাইভার মনে করেন গাড়ি চালাবে অটো। দৌলতদিয়া ঘাটে ফেরির লোড আনলোডের জন্য পল্টনের উপরে অটোরিকশা রাখার কারণে অনেক সময় আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই। অটোরিকশা নিয়ে পন্টুনে না গেলে যাত্রী পাওয়া যায় না। অন্য জেলার অটো এসে যাত্রী উঠায়, দাবি অটো চালকদের। আমরা আমাদের ঘাটের গাড়ি, বাইরের গাড়ি এসে মনে করেন পল্টনে চলে যায়, যে কারণে আমরা যাত্রী পাই না, যে কারণে তাদের সাথে সাথেও আমাদের এখন যাইতে হয়। আসি সবারই তো পেট আছে, 2-1 টাকা কামাই করতে হবে। অটোরিকশার কারণে ভোগান্তির কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ বললেন, জেলা ও নৌ পুলিশ শিগগিরই অটোরিকশা চালকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। জেলা পুলিশ, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় আমরা মনে করি যে এই সমস্যাটা সমাধান হওয়া খুব জরুরি। আমি ইতিমধ্যে জেলা আইনশৃঙ্খলার মিটিংয়ে বিষয়টি উত্থাপন করেছি।
অটোরিকশা একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে এমন দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের দেশ ও জাতির শত্রু বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় প্রেসক্লাবে ছাত্র নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভায় তিনি একথা বলেছেন। জনগণের মতামত ছাড়া মানবিক করিডোর দিলে দেশের শান্তি শৃঙ্খলা হুমকিতে পড়বে বলেও মত দেন মির্জা আব্বাস। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। নাসিরউদ্দিন পিন্টু এবং এই পিন্টুদের উপরে পিন্টুদের কার্যক্রমের জন্যই আজকে আমাদের বিএনপির যে অবস্থান, এই অবস্থানে আমরা এসেছি। বিএনপি একদিনেই আকাশ থেকে নামে নাই, কিংবা একদিনেই লকলকিয়ে বড় হয়ে যায়নি। তিলে তিলে এই বিএনপি বড় হয়েছে, আজকের এই ময়ূরে পরিণত হয়েছে। আজকে সারা বাংলাদেশের একটি জনপ্রিয় দলে পরিণত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত এই দলটি আজকে তিলে তিলে এই জায়গায় এসে পৌঁছেছে। জুলাই আগস্ট গণহত্যায় সরাসরি নির্দেশদাতা সহ শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদন হাতে পেয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একথা জানিয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী কাজী পাপ্পু। যাব তার কাছে বিস্তারিত জানতে। পাপ্পু, জুলাই গণহত্যার প্রতিবেদনে আর কি কি বিষয় উল্লেখ করা হয়েছে আপনি জানাবেন আমাদের। আশা করেছিল গত কয়েকদিন যাবতীয় যে শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়ে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের একটা সুরা হলো, অর্থাৎ শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন আজকে কিন্তু চিফ প্রসিকিউটরের হাতে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এবং সেখানে 5টি অভিযোগ আনা হয়েছে, যার ভিতরে 2টি অভিযোগ আজকে স্বীকার করেছেন, মানে জনসম্মুখে প্রকাশ করেছেন। যার মধ্যে একটা হলো যে তিনি আসলে এই কমান্ডটি দিয়েছিলেন এবং তার কমান্ডের নির্দেশে যত বাহিনী রয়েছে, অর্থাৎ পুলিশ, র্যাব সহ যারা রয়েছেন, তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেন। এবার আরেকটা যে অভিযোগটি তিনি প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর, সেটা হলো যে এই আন্দোলনের সময় তিনি যেভাবে ছাত্রদেরকে রাজাকার, বিভিন্ন গালাগালি করেছেন, যেভাবে মানে ম্যাসিভভাবে একটা অকথ্য ভাষায় কথা বলেছেন, এগুলো বলা হয়েছে। আর যে 3টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো কিন্তু জনসম্মুখে প্রকাশ করতে চাননি এই মুহূর্তে চিফ প্রসিকিউটর। আমরা জানতে চেয়েছি যে আসলে বাকি অভিযোগগুলো কি সে প্রকাশ করবেন না বলেছেন, এবং পাশাপাশি আমরা জিজ্ঞাসা করেছি যে আসলে এই মামলায় আসলে কতজন সাক্ষী রয়েছেন সে বিষয়টি জানতে চাইলে তিনি কিন্তু বলেন যে আসলে কতজন সাক্ষী রয়েছে, কারা সাক্ষী দিয়েছেন, কি বিষয়ে বৃত্তান্ত, কোনো কিছুই জানতে চাননি। আরেকটা জিনিস, আমরা এতদিন এই জুলাই আগস্ট গণহত্যা বলতাম, কিন্তু আজকে কিন্তু চিফ প্রসিকিউটর একটা কথা বলেছেন যে আইনে কিন্তু গণহত্যা বলা যায় না এটা, অর্থাৎ এইখানে কিন্তু অনেকেই সন্দিহান হয়ে পড়েছেন। এবং আমরা বারবার জিজ্ঞাসা করছি যে প্রায় 1400 থেকে 1500 লোক মারা হয়েছে, কেন এটাকে গণহত্যা বলা হয়? তখন তিনি কিন্তু বারবার বলেছেন এটা একটা ম্যাস কিলিং, এবং এটাকে আপনারা গণহত্যা বলতে পারছেন না, মানে বলতে চাচ্ছি না। আর পাশাপাশি আরেকটা জিনিস বলে যে ভলগার তুর্ক, অর্থাৎ জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টটিও কিন্তু এখানে দাখিল করা হয়েছে। তো এছাড়া যে 2জন রয়েছেন, অর্থাৎ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদেরকে কিন্তু সুপ্রিটেন্ডেন্ট কমান্ড, অর্থাৎ শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনা তাদেরকে বলেছেন, এবং তাদের নির্দেশেই কিন্তু ছাত্র জনতার উপর নির্বিচারে এই হামলা চালানো হয়েছে। এইটার কারণে তাদেরকেও এই মামলায় জড়ানো হয়েছে। তো অলি, এই ছিল সর্বশেষ আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জি পাপ্পু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বরিশাল সিটি কর্পোরেশনের অবহেলিত এক ওয়ার্ডের নাম কাউনিয়া। জলাবদ্ধতা, বেহাল সড়ক আর মশায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। নতুন পরিষদে দ্রুত উন্নয়নে এসব সমাধান চায় ভুক্তভোগীরা। এদিকে সমস্যার সমাধানে কাজ করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কাউনিয়ার বিসিক, বাসমিয়ার গলির আহমেদ সড়ক ও মুক্তিযোদ্ধা হাতেম আলী সড়ক সহ গোটা 1 নম্বর ওয়ার্ডের চিত্র এটি। শীত বা শুকনো মৌসুম ছাড়া মুক্তি মেলে না এ জলাবদ্ধতা থেকে। একদিকে পানিবন্দী, অন্যদিকে খানাখন্দে বেহাল সড়ক, ভাঙা ড্রেন আর মশার উপদ্রবে অতিষ্ঠ এসব এলাকার বাসিন্দারা।
কোনো শান্তি আমরা পাচ্ছি না। আমরা এই 1 নং ওয়ার্ডের অধিবাসীরা অনেক সমস্যার ভিতর আছি। এই পানির কারণে আমাদের পানিবাহিত রোগ হচ্ছে, আমাদের জলাবদ্ধতা হচ্ছে, বাচ্চারা কেউ বের হইতে পারে না, মশা মাছির উপদ্রব। সিটি কর্পোরেশনের সকল বিধিনিষেধ মেনে চললেও নাগরিক সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী জানান ক্ষোভের কথা। আমরা নাগরিক যে সুবিধা সেটা থেকে আমরা অনেক বঞ্চিত। রাস্তা সংস্কারের কাজ আজ পর্যন্ত হয় নাই। বিগত জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ছিল ভরসা, তাই নতুন পরিষদে দৃশ্যমান উন্নয়ন চায় তারা। সড়কটি বিগত 16-17 বছরে কোনো সংস্কার হয়নি। আমরা অতি দ্রুত এই সড়কটির সংস্কার চাই। দ্রুত এই রাস্তাটা মেরামত করে এবং ড্রেন সহ রাস্তাটা মেরামত করে, এই জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি সিটি কর্পোরেশনের নিকট। কয়েকটি বাজেটের অপেক্ষায় এসব সড়কের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ বা বেশি ক্ষতবিক্ষত অবস্থায় আছে, এগুলো আমরা সিরিয়ালে প্রথম দিকে ধরছি এবং সর্বশেষ যে বাজেট যেটা আর কি, এটা যদি আমরা পেয়ে যাই তাহলে 1 নম্বর থেকে 30 নম্বর সবগুলো আমরা কম বেশি কাজ করতে পারবো এবং এই সিটি কর্পোরেশনের চেহারা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। বেহাল সড়ক, জলবদ্ধতা আর নগরীর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সিটি কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডটির সকল সমস্যা সমাধানে কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ওয়ার্ডবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইকটফের অভিযোগ, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করা সহ বন্দি মুক্তি চুক্তিতে বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে 20 দিন পর প্রথম শান্ত রাত কেটেছে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ, তারপরও ইসরায়েলি হিংস্রতা থামছে না। সবশেষ 24 ঘন্টায় গাজায় প্রাণ গেছে 8 শিশুসহ 26 ফিলিস্তিনির। 18 মাসের বেশি সময় ধরে চলা হামলায় উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,800। গাজায় হামলার ধার বাড়াতে রিজার্ভ সেনা তলব করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ধ্বংসযজ্ঞ চালানোর পক্ষে নন বলে জানিয়েছে এনবিসি নিউজ। অন্যদিকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, গাজায় ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে ইসরায়েল। শুধু তাই নয়, বন্দি বিনিময় চুক্তিও বাধাগ্রস্ত করছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা শুরুর প্রচেষ্টা হিসেবে ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলাপের কথাও বলেছে সংগঠনটি। কয়েকদিনের উত্তেজনার পর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় প্রথম শান্ত রাত কেটেছে পাক ভারত সেনাদের মধ্যে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংঘাত বন্ধে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের বিকল্প নেই। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবার জানব রাজধানী জুড়ে বিচিত্র ফুলের রং ছড়ানোর গল্প। গ্রীষ্মকাল নগর জীবনে শুধু গরম নিয়ে আসেনি, ঝাঁপি ভরে এনেছে নানা রূপের বর্ণের ফুলও। ঘরের বাইরে গেলেই কৃষ্ণচূড়া, সোনালু কিংবা জারলের সৌন্দর্য পথ আগলে থাকে। ধুলো মলিন আর বৃক্ষ স্বল্পতার ইট পাথরের এই শহরে ফুলের সৌন্দর্য উপভোগ দুষ্প্রাপ্য হলেও বেশ কিছুদিন যাবৎ নগরের অধিকাংশ সড়কে ফুলের অপরূপ দৃশ্য সবার নজর কাড়ছে। এসইউ সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। বৈশাখের শেষ প্রান্তে প্রকৃতি যেন প্রাণ ফিরে পেল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে। গ্রীষ্মের নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতিতে কৃষ্ণচূড়া নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। দেখে মনে হয় নগরের প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস। গ্রীষ্মের রুক্ষতায় প্রকৃতি যখন প্রখর রোদে পুড়ছে, কৃষ্ণচূড়া ফুল তখন জানান দেয় তার সৌন্দর্যের বারতা। সে বারতা আবেগ থাকে, ভালোবাসা থাকে, থাকে প্রেম। তাই তো এসব ফুল নিয়ে নাগরিক আহ্লাদটাও একটু বেশি। ফুলের প্রতি ভালোবাসা আগে থেকে, বাচ্চা যেন ফুলের প্রতি ভালোবাসা তৈরি করে, তার জন্য হচ্ছে বাচ্চাদের নিয়ে আসা। আশেপাশে ঘোরার মতো প্রাণবন্ত জায়গা বলতে কিছুই নাই। এখন এটা একটা সিজন যেখানে কৃষ্ণচূড়া ফুল আমরা দেখতে পারি, সূর্যাস্ত দেখতে পারি। এখানে আসলে এনজয় করার মতো একটু হলেও সময় আছে। মূলত আশাটি বাচ্চাদের জন্য, ওরা যাতে
একটু ভালো আকাশ বাতাসের ছোঁয়া পায়। কৃষ্ণচূড়ার মতোই নগরের রাজপথের দুপাশে এখন জারুল, সোনালু, কনকচূড়া, রাধাচূড়া সহ নানা রঙের ও গন্ধের ফুলের দেখা মেলে। ছুটির দিন কিংবা একটু অবসরে অনেকে ছুটে যান এসব ফুলের রূপ রঙের স্পর্শ নিতে। ফুলের অপরূপ সৌন্দর্যে জীবনের যান্ত্রিকতা ভুলিয়ে নাগরিক জীবনে এনে দেয় অপরিমেয় স্বস্তি ও অনাবিল প্রশান্তি। সবার আগে যেটা একদম সুন্দর জিনিস হাতে নিয়েই আছি কৃষ্ণচূড়া, আর জারুল ফুল আসছে, সোনালু আছে দেখেছি। তো ইট পাথরের নগরীতে এই ফুল দেখে আসলেই দারুণ লাগে। ব্যস্ত নগরীতে এখানে একটু বিকেলবেলা সময় কাটানোটা আমি মনে করি যে এটা আসলে খুবই ভালো আমাদের জন্য। ভালোবাসার আর কি প্রাণবিন্দু, কারণ হচ্ছে যে এখানে সবুজের বুকে আমরা সবসময় ঘুরতে আসি ফ্রেন্ডরা মিলে। তো এটাই আর কি বলবো, ভালোই লাগছে ফ্রেন্ডরা মিলে এসেছি। পথের ধারে দাঁড়িয়ে রক্তিম কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নগরবাসী। আগুন রঙা ফুলের সমারোহ যেন রুক্ষ বৈশাখের বুকেও প্রেমের এক উজ্জ্বল দীপ্তি বয়ে আনছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে জ্বলসে যাওয়া প্রকৃতির মধ্যে তার প্রতিটি ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। নগরবাসী সেই সৌন্দর্য লুফে নিচ্ছে দুহাত ভরে। সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা। ফরমাল চার্জ হিসেবে দ্রুতই ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন টিম। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্য ধরে রাখার তাগিদ আলী রিয়াজের। সংস্কারে সমাজতন্ত্রের অন্তর্ভুক্তি চায় সাম্যবাদী দল ও গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছে 2 সিটি কর্পোরেশন, বললেন পরিবেশ উপদেষ্টা। সুবাধ্যা খাল পুনরুদ্ধারে সবার সহায়তা কামনা। এবং অপরিকল্পিত বালু উত্তোলনে ভোলায় মেঘনার ভাঙন, হুমকিতে শহর রক্ষা বাঁধ। ভাঙন রোধে কাজ চলছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ।